আসসালামু আলাইকুম, ইসমত মিলি স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। দেশে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার যে সুযোগ তৈরি হয়েছে তা দ্রুত সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বলেছেন, নতুন বাংলাদেশ নির্মাণের স্বপ্নকে বাস্তবায়নে ঐক্য বজায় রাখতে হবে। যারা গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন তাদের তালিকা প্রস্তুত করে দায়ীদের দ্রুত বিচারের মুখোমুখি করার আহ্বানও জানিয়েছেন বেগম জিয়া। জুলাই গণঅভ্যুত্থান স্মরণে মঙ্গলবার বিএনপি আয়োজিত আলোচনা সভায় এসব বলেন তিনি। ইমরুল হাসানের রিপোর্ট। 2024-এর জুলাই আগস্টের অভ্যুত্থানের শোক ও বিজয়ের প্রথম বার্ষিকে জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক আলোচনার আয়োজন করে বিএনপি। জুলাই শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। অনুষ্ঠানে ভিডিও বার্তায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ চিরকাল মনে রাখবে পুরো জাতি। রক্তস্নাত জুলাই আগস্ট 1 বছর পর আমাদের মাঝে ফিরে এসেছে। দীর্ঘ 16 বছর ফ্যাসিস্টদের নির্মম অত্যাচার, নির্যাতন, গ্রেফতার, হত্যা, খুনের মাধ্যমে গণতন্ত্রকে ধ্বংস করে এবং একদলীয় শাসন ব্যবস্থা চিরস্থায়ী করতে চেয়েছিল আওয়ামী শাসক গোষ্ঠী। ছাত্র জনতার সম্মিলিত অভ্যুত্থানের মধ্যে দিয়ে ফ্যাসিবাদদের পতন ঘটেছে। এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের জানাচ্ছি আন্তরিক শ্রদ্ধা, আহতদের সমবেদনা। তাদের এই আত্মত্যাগ জাতি চিরকাল মনে রাখবে। নতুন করে দেশ গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে উল্লেখ করে বিএনপি চেয়ারপারসন বলেন, সেজন্য ধরে রাখতে হবে সবার ঐক্য। আমাদের সামনে যে সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার, তা আমাদের দ্রুত সম্পন্ন করতে হবে। কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বীরের এই রক্তস্রোত, মায়ের অশ্রুধারা যেন বৃথা না যায় তা নিশ্চিত করতে হবে। ঐক্য বজায় রাখতে হবে। আসুন আমরা সবাই মিলে শহীদ জিয়ার স্বপ্নকে বাস্তবায়িত করি কোটি মানুষের নতুন বাংলাদেশের নির্মাণের স্বপ্নকে। গুম খুনের শিকারদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে বেগম জিয়া বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসন করতে হবে, বিচারের আওতায় আনতে হবে অপরাধীদের। গুম, খুন, বিচার বহির্ভূত হত্যার শিকার যারা হয়েছেন তাদের তালিকা প্রস্তুত করতে হবে। দ্রুত বিচারের ব্যবস্থা ও রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করতে হবে। প্রতিটি পরিবারের সম্মানজনক পুনর্বাসন ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে। যে কোনো মূল্যে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হবে বলে মন্তব্য করেন সাবেক এই প্রধানমন্ত্রী। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। সংখ্যানুপাতিক নির্বাচনের আড়ালে অজান্তে ফ্যাসিস্টদের পুনর্বাসনের সুযোগ করে দেওয়া হচ্ছে কিনা তা ভেবে দেখতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সংস্কার ও বিচার চলমান প্রক্রিয়া মন্তব্য করে তিনি বলেন, পরবর্তী নির্বাচিত সরকার তা অব্যাহত রাখবে। কোনো কোনো বিষয়ে মতানৈক্য থাকলেও দৃঢ়ভাবে তিনি বলেছেন, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট আছে, ভবিষ্যতেও থাকবে। ইমরুল আহসানের আরেকটি রিপোর্ট। জুলাই শহীদদের স্মরণে আয়োজিত আলোচনায় ফ্যাসিবাদ বিরোধী সব দলকে আমন্ত্রণ জানানো হয় অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের। গুম খুনের শিকার পরিবারের সদস্যদেরও ডাকা হয় বিশেষ এই অনুষ্ঠানে। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিনম্র শ্রদ্ধা জানান
জুলাই আগস্টের অভ্যুত্থানে সন্তান হারানো মায়েদের। তিনি বলেন, ২৪-এর গণ অভ্যুত্থানের শহীদরা মুক্তিকামী মানুষের প্রেরণা। বিএনপি ক্ষমতায় গেলে শহীদদের পরিবারকে যথাযথ মূল্যায়নের প্রতিশ্রুতি দেন তারেক রহমান। ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে কোনো ফাটল তৈরি হয়নি বলে জানান তিনি। প্রতিটি রাজনৈতিক দলের নিজস্ব দৃষ্টিভঙ্গি এবং কর্মসূচিগত পার্থক্যের কারণে কোনো কোনো ইস্যুতে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য মনে হলেও আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জাতীয় স্বার্থে আমরা সবাই এক। হাজারো শহীদের রত্ন স্নাত রাজপথে ফ্যাসিবাদ বিরোধী এই জাতীয় ঐক্য গড়ে উঠেছে। দেশ এবং জনগণের স্বার্থের বিরুদ্ধে আর কেউ যাতে অপতৎপরতা চালাতে না পারে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের দল বিএনপি বিশ্বাস করে এইসব বিষয় ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য অটুট রয়েছে, ভবিষ্যতেও তা অটুট থাকবে ইনশাল্লাহ। সংখ্যানুপাতিক হারে জাতীয় নির্বাচন করতে কোনো কোনো দলের দাবির জবাবে তিনি বলেন, দেশের বর্তমান বাস্তবতায় তা উপযোগী কিনা তা ভেবে দেখতে হবে। সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থার আড়ালে পুনরায় দেশের রাজনীতিতে নিজেদের অজান্তেই পতিত পরাজিত পলাতক ফ্যাসিস্ট অপশক্তির পুনর্বাসনের পথ সুগম করে দেওয়া হচ্ছে কিনা এই বিষয়টিও আমাদের প্রত্যেকের অত্যন্ত সিরিয়াসলি ভাবা দরকার। সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থা দেশে ঐক্যের পরিবর্তে বিভক্তিমূলক সমাজ এবং অস্থিতিশীল সরকার সৃষ্টির কারণ হয়ে উঠতে পারে কিনা এই বিষয়গুলো গুরুত্ব সহকারে আরও একবার ভেবে দেখার জন্য আমি সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে বিনীত আহ্বান এবং অনুরোধ করব। সংস্কার ও বিচার কাজ এগিয়ে নেওয়া হবে বলেও প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তারেক রহমান। রাষ্ট্র ও রাজনীতির সংস্কার কার্যক্রমের পাশাপাশি বিতাড়িত ফ্যাসিস্ট বিচার কার্যক্রম শুরু করেছে। রাষ্ট্র এবং রাজনীতিতে সংস্কার এবং বিচার কার্যক্রম চলমান প্রক্রিয়া। রাষ্ট্র এবং সমাজে গণতন্ত্র এবং আইনের শাসন নিশ্চিত রাখার স্বার্থে জনরায় নির্বাচিত ভবিষ্যৎ গণতান্ত্রিক সরকারও অন্তর্বর্তীকালীন সরকারের শুরু করা কার্যক্রম অব্যাহত রাখবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। শর্তের তালিকা না বাড়িয়ে শহীদদের চেতনায় বাংলাদেশকে উপলব্ধি করার আহ্বানও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইমরুল আহসান। এনটিভি নিউজ, ঢাকা। শুধু সরকার পরিবর্তনের জন্য গণঅভ্যুত্থান ঘটেনি দাবি করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশকে আমূল পরিবর্তনের জন্য জীবন দিয়েছেন শহীদরা। মঙ্গলবার সকালে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টির মাসব্যাপী জুলাই পদযাত্রার উদ্বোধন শেষে তিনি একথা বলেন। সংস্কার ও নতুন সংবিধানের জন্য লড়াইয়ের হুঁশিয়ারও দেন তিনি। রংপুর থেকে জামাল হোসেনের ক্যামেরায় নূর হোসেনের রিপোর্ট। জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী দেশ গড়তে জুলাই পদযাত্রা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। কর্মসূচির শুরুতেই দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে জুলাইয়ের বীর শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেন আহ্বায়ক নাহিদ ইসলাম। জিয়ারত শেষে আবু সাইদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপির নেতাকর্মীরা। এ সময় বিচার ও দেশ পরিবর্তনে সরকারের দুর্বলতায় ক্ষোভ জানান শহীদের পিতা। এখনো তো কোটা আন্দোলন সংস্কার হয় নাই, তাছাড়া ওনাকে যে পুলিশে গুলি করে হত্যা করছে তার সঙ্গে যারা জড়িত তারাও কোনো আইনের আওতায় এখনো আসে নাই। সাক্ষাৎ শেষে এনসিপির আহ্বায়ক বলেন, এদেশের মানুষের লড়াইয়ের অনুপ্রেরণার উৎসে পরিণত হয়েছেন শহীদ আবু সাইদ। আবু সাইদ যেভাবে পুলিশের বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, সেটাই জুলাই গণঅভ্যুত্থানে আমাদের অনুপ্রেরণা ছিল। জুলাই ঘোষণাপত্র সহ সংস্কার বাস্তবায়নে টালবাহানা হলে ছাত্র জনতাকে নিয়ে তা প্রতিহতের হুঁশিয়ারিও দেন এনসিপি নেতারা। জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ নিয়ে টালবাহানা শুরু হয়েছে, আমরা স্পষ্টভাবে আমরা হুঁশিয়ারি দিতে চাই, যদি কেউ আপনারা মনে করে থাকেন, যদি সরকার বা অন্য কেউ মনে করে থাকে যে এই যে হাজারো লক্ষ মানুষ যারা রাজপথে নেমে এসেছিল তারা ঘরে ফিরে গিয়েছে, তাহলে আপনারা ভুল ভাবছেন। আবু সাইদের কবর এমন এক জায়গা যেখানে আমরা দ্রোহের শক্তি পাই। আবু সাইদের কবর এমন এক জায়গা যেখান থেকে গোটা বাংলাদেশকে আমরা বিনির্মাণ করার সুযোগ পাই।
শক্তি পাই। শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের নবযাত্রা শপথ করছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা। তাদের প্রত্যাশা, বিচার ও সংস্কার কাজ সম্পন্ন করে নতুন বাংলাদেশের ভিত গড়ে যাবে অন্তর্বর্তী সরকার। পদযাত্রা থেকে উত্তরবঙ্গের বৈষম্য কমাতে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান নেতারা। নতুন বন্দোবস্তের বাংলাদেশ বিনির্মাণে মৌলিক সংস্কারের প্রশ্নে যে টালবাহানা শুরু হয়েছে, গুটি কতক দল মৌলিক সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে। রংপুরের মানুষ রাজপথ দখলে নিয়ে তাদেরকে প্রতিহত করবে। এনসিপির নীতি নির্ধারকদের প্রত্যাশা, পদযাত্রার মাধ্যমে দেশের প্রতিটি জনপদে পৌঁছে জনগণের মতামত নিয়ে প্রণয়ন করা হবে এনসিপির ইশতেহার। নূর হোসেন, এনটিভি নিউজ, রংপুর। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম দিনে জুলাই গণঅভ্যুত্থান পুনরুত্থান কর্মসূচি ঘোষণা করলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে এ সংক্রান্ত কিউআর কোড উদ্বোধন করেন তিনি। এই কিউআর কোড থেকে জুলাইয়ের প্রতিটি দিনের কর্মসূচি জানা যাবে। অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রবর্তিত জুলাই শহীদ স্মৃতি বৃত্তিপ্রাপ্ত 2040 জন শিক্ষার্থীর হাতে বৃত্তির চেক তুলে দেন প্রধান উপদেষ্টা। সরকার ঘোষিত 36 দিনের এই কর্মসূচির মাধ্যমে 2024 সালের জুলাই মাসের প্রতিটি দিনকে পুনরুজ্জীবিত করা হবে বলে জানান প্রধান উপদেষ্টা। স্বৈরাচারী সরকারকে হটানোর তাৎক্ষণিক লক্ষ্য অর্জিত হয়েছে উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য এখনও পূরণ হয়নি। প্রধান উপদেষ্টা বলেন, সামনের পথ অনেক কঠিন, তবে একই সাথে সম্ভাবনার। যে কারণে অভ্যুত্থান হয়েছিল, তাৎক্ষণিক যেটা টার্গেট ছিল সেটা আমরা অর্জন করেছি। নতুন ভাবে রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণ, নতুন বাংলাদেশ বিনির্মাণ। আমরা প্রতি বছর এই সময়কালটা উদযাপন করব, যাতে পরবর্তীতে 16 বছর আমাদের অপেক্ষা করতে না হয় আবার এই অভ্যুত্থান করার জন্য। আমরা প্রতি বছর এটা করব, যাতে কোন স্বৈরাচারের কোন চিহ্ন দেখা গেলে সেটা তাৎক্ষণিকভাবে আমরা বিনাশ করতে পারি। রাষ্ট্রদ্রোহ ও অন্যায় প্রভাব খাটিয়ে প্রহসনের নির্বাচন দেওয়ার অভিযোগে গ্রেপ্তার সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মঙ্গলবার এ মামলায় 2 দফায় 8 দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এ সময় তিনি স্বেচ্ছায় ফৌজদারি কার্যবিধির 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হলে তদন্ত কর্মকর্তা তার রেকর্ড করার আবেদন করেন। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউদুর রহমান তার জবানবন্দি রেকর্ড করেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। আওয়ামী লীগ আমলে অনুষ্ঠিত 3টি জাতীয় নির্বাচনে অনিয়ম কারচুপির অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনারকে আসামি করে গত 22 জুন রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করে বিএনপি। ঐক্য ও গণতন্ত্রের প্রশ্নে কোনো আপোষ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহাসচিব বলেন, বিএনপি সংস্কার চায় না বলে দোষারোপ করা হচ্ছে, বরং বিএনপি সংস্কারের জন্য সবার আগে 31 দফা সংস্কার কর্মসূচি ঘোষণা করেছে। আর জুলাই অভ্যুত্থানে নিহতদের স্বজন ও আহতদের দাবি সুষ্ঠু বিচার পাবেন তারা। ইফতেখার রেজার রিপোর্ট। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তিতে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সম্মানে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা ও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি। অভ্যুত্থানে শহীদ স্বজন ও আহত ব্যক্তিরা তুলে ধরেন তাদের ভয়াবহ অভিজ্ঞতার কথা। তাদেরকে হত্যা করা হয়েছে, এইসব বিচার সহ আগামী দিনে যে সরকার আসবে সেই সরকার এই সব বিচারের দিকে লক্ষ্য রাখবেন। রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয় আবু সাইদ যদি বুক পেতে না দাঁড়িয়েতো তাহলে হয়তোবা দেশের পরিস্থিতি এত সহজ হয়ে আসতো না। আমি মনে করছিলাম যে আমার ছেলে একটা চলে গেছে, আমি আর ছেলে পাবো না। আমি এখন যদি ঢাকা শহরে আছে আমার 50টা ছেলে হয়, আমি যদি কক্সবাজারে যাই 200 ছেলে হয়। পতিত স্বৈরাচারের আমলে দীর্ঘদিন যাবৎ গুম হওয়া মানুষকে ফিরে পাবার আকুতি জানান স্বজনরা। জুলাইয়ে আরো যারা শহীদ হয়েছেন তাদের প্রত্যেকটা হত্যার বিচার আমরা চাই। আমার বাবা কত কষ্ট করে আমার নামটা লিখছে, হয়তো আমার বাবার অনেক কষ্ট হয়েছে ওই নামটা লিখতে।
হয়েছে, স্বৈরাচার সরকার তো নাই, তাহলে কে মুছবে এগুলো? আর বিএনপি মহাসচিব বলেন, নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন চায় বিএনপি। ঐক্যের প্রশ্নে আমাদের কোনো আপোষ নেই, আর গণতন্ত্রের প্রশ্নে আমাদের কোনো আপোষ নেই। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, বিএনপি আমরা একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি। এই লিবারেল ডেমোক্রেটিক পার্টির আমরা গণতন্ত্রের মধ্য দিয়েই, নির্বাচনের মধ্য দিয়েই পরিবর্তনটা চাই। অসংখ্য নেতাকর্মীর ত্যাগের বিনিময়ে একটি নতুন গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের সম্ভাবনা তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। আগামী বছরের ফেব্রুয়ারি ও এপ্রিল এই দুই সময়কে সামনে রেখে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি পূর্ণ গতিতে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে একথা বলেন। কমিশন পুনর্গঠনের দাবি রাজনৈতিক উল্লেখ করে তিনি নির্বাচনের আগে দলগুলোর মধ্যে অনৈক্য দূর হয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট। ফেব্রুয়ারি বা এপ্রিলের শুরুতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সরকারের পক্ষ থেকে জানানো জাতীয় নির্বাচনের এই দুটি সময়কে সামনে রেখে ভোটার তালিকা, দল নিবন্ধন এবং সীমানা পুনর্নির্ধারণের কাজ করছে কমিশন। একথা জানিয়ে সিইসি বলেন, এসব কাজের অগ্রগতি প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন তিনি। নিজ কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি আরও বলেন, আগামী বছরের প্রথম ভাগে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে কাজের গতি বাড়ানো হয়েছে। সম্ভাব্য আপনারা যেটুকু জানেন, আমি যেটুকু জানি, লন্ডনের ফেব্রুয়ারির কথা আসছে, এর আগে উনি এপ্রিলের কথা আসছে। ওর মধ্যে ওই দুইটা টাইম ফ্রেমকে সামনে রেখে আমরা প্রস্তুতি নিচ্ছি। যত দ্রুত সম্ভব আমরা প্রস্তুতি নিচ্ছি, যখনই করতে চায় সরকার যাতে আমরা করতে পারি। নির্বাচন কমিশন পুনর্গঠনের যে দাবি জানানো হচ্ছে, এ বিষয়ে তিনি বলেন, গণ অভ্যুত্থান পরবর্তী সরকার নিয়ম মেনে তাদের নিয়োগ দিয়েছে। নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর কোনো আপত্তি থাকবে না বলে আশা তার। আমরা তো কোনো উড়ে এসে জুড়ে বসে নাই তো, তাই না? এবং আমরা তো অগাস্ট বিপ্লবের পরের ফসল, এমন না যে স্বৈরাচারী। আপনারা যে বলেন ফ্যাসিস্ট রেজিমের কথা বলেন, এই ফ্যাসিস্ট রেজিম আমাদের নিয়োগ দিয়ে গেছে এমন তো না। দিন শেষে দেখবেন যে ওনারা সবাই একটা সমঝোতায় আসবেন এবং এই সব কিছু সুরাহা হয়ে যাবে। স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচনকে সামনে রেখে কমিশন কাজ করছে বলেও জানান তিনি। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। নির্বাচনের বাজেট নিয়ে সরকার কোনো কার্পণ্য করবেন না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে অর্থনৈতিক বিষয় ও সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে এ কথা জানান তিনি। চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং করার জন্য আমাদের ইচ্ছা আছে, কারণ কন্টেইনার হ্যান্ডলিং এর ব্যাপারে ইচ্ছা হচ্ছে। দ্বিতীয়ত হলো অ্যাজ ইউজুয়াল ডিএপি সার, ইউরিয়া সারের জন্য আমরা অ্যাপ্রুভ করেছি। আরেকটা হলো এলএনজিটা আমাদের অত্যন্ত দরকার, কারণ এলএনজিটা আসলে আমরা প্রাইভেট সেক্টর ইন্ডাস্ট্রি যেটা সারের সরবরাহ একটু বাড়াতে পারবো। কোন নির্বাচন আগে হবে তা নিয়ে নির্বাচন কমিশনের কথা বলা উচিত নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বিকেলে গণ অধিকার পরিষদের সাথে বৈঠক শেষে দলটির নায়েবে আমির বলেন, স্থানীয় নির্বাচন দিলে স্থানীয় পর্যায়ে আগে ভাগেই অনেক সমস্যার সমাধান করা যাবে। তিনি বলেন, জামায়াত ও গণ অধিকার পরিষদ আগামী জাতীয় নির্বাচন পিআর পদ্ধতিতে গ্রহণের দাবিতে একমত হয়েছে। আগামী নির্বাচনে গণ অধিকার পরিষদ ও ইসলামী দলগুলোর সঙ্গে জোট গঠনের বিষয়ে জামায়াতের আলোচনা চলছে বলেও জানান জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির। এটা নির্বাচন কমিশনের বক্তব্য, কিন্তু আমরা মনে করি এবং দেশবাসীর অধিকাংশ মানুষই এটা আশা করে যে আমাদের স্থানীয় নির্বাচনটি আগে হবে, কারণ মানুষ অনেক সাফার করতেছে, তাদের সাফারিং দূর হওয়া উচিত। অবশ্যই জাতীয় নির্বাচনের আগেই কেয়ারটেকার স্থানীয় নির্বাচন হইতে হবে এবং হওয়ার পরে একই কেয়ারটেকার সরকার দিনে জাতীয় নির্বাচনটি হবে।
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস সহ ৩৮ জনকে আসামি করে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। মঙ্গলবার চট্টগ্রাম আদালতে অভিযোগপত্র জমা দেন নগর পুলিশের সহকারী কমিশনার মাহফুজুর রহমান। গত বছরের ২৬ নভেম্বর সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসের জামিনকে কেন্দ্র করে সংঘর্ষের মধ্যে আইনজীবী সাইফুলকে কুপিয়ে হত্যা করে চিন্ময়ের অনুসারীরা। এ হত্যার ঘটনায় নিহতের বাবা ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। এছাড়া পুলিশের উপর হামলা, কাজে বাধা এবং আইনজীবী ও বিচার প্রার্থীদের উপর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় আরও ৫টি মামলা হয়। ৬টি মামলায় গ্রেফতার হন ৫১ জন। তাদের মধ্যে হত্যায় জড়িত অভিযোগে ২১ জন গ্রেফতার রয়েছেন। সাইফুল হত্যার আসামিদের মধ্যে চন্দন দাস, রিপন দাস ও রাজীব ভট্টাচার্য আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ইস্পাহানি প্রিমিয়াম টি খেলার খবর। শ্রীলঙ্কা বাংলাদেশ সিরিজ প্রসঙ্গ। টেস্ট সিরিজ পরাজয়ের পর এবার ওয়ানডেতে শ্রীলঙ্কার মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। টেস্টের তুলনায় ওডিআইতে টাইগারদের অবস্থা কিছুটা ভালো হলেও লঙ্কানদের মাটিতে সফররতদের রেকর্ডটা হতাশায় মোড়ানো। সেখান থেকে নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ দলকে কতটুকু টেনে তুলতে পারেন সেটাই এখন বড় পরীক্ষা। কলম্বোর প্রেমাদাস স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার দুপুর ৩টায় শুরু হবে ম্যাচটি। মমিনুর রিপনের ডেস্ক রিপোর্ট। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাংলাদেশ নামবে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে। কোনো আলোচনা ছাড়াই শান্তকে সরিয়ে অধিনায়কত্ব তুলে দেওয়া হয়েছে তার কাঁধে। অবশ্য নতুন দায়িত্বকে কোনো চাপ হিসেবে দেখছেন না এই অলরাউন্ডার। আমি যে সিচুয়েশনে ক্যাপ্টেন্সিটা নিয়েছি বা টিমটাকে কিভাবে কি করব, আমার কাছে মনে হয় যে আমার যে ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্সটা আছে সেটাকে আমি কাজে লাগানোর চেষ্টা করব। এবং আমি মনে হয় অ্যাজ এ ক্যাপ্টেন যে ওডিআই ফরম্যাটে হয়েছি, আমি বাংলাদেশ টিমের প্রত্যেকটা ক্যাপ্টেনের আন্ডারে খেলেছি, সো এটা আমার জন্য একটা ব্লেসিং। গত দেড় যুগে এই প্রথম সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ কিংবা মাশরাফি এই ৫ তারকার কেউই দলে নেই। তবে তাদের সঙ্গে খেলার অভিজ্ঞতাটা কাজে লাগাতে চান মিরাজ। সেই সঙ্গে ২০২৭ বিশ্বকাপে কোয়ালিফাই করার জন্য র্যাঙ্কিং উন্নতির চ্যালেঞ্জ তো থাকছেই নতুন অধিনায়কের সামনে। একসাথে এতগুলো সিনিয়র প্লেয়ার চলে যাওয়াতে সবার জন্য একটু ডিফিকাল্ট। সো আমরা চেষ্টা করছি যে আমাদের যে জায়গাগুলো আছে সেগুলো ডেভেলপ করার জন্য। এই সিরিজটা অনেক ইম্পর্টেন্ট এবং ইম্পর্টেন্ট চিন্তা করে যদি আমরা প্রেশার নিয়ে ফেলি এটাও ডিফিকাল্ট। প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচ আমরা চেষ্টা করব এবং যেহেতু আমাদের সামনে আরও অনেক ওডিআই আছে ওয়ার্ল্ড কাপের আগে, সো এটা আমার কাছে মনে হয় যে স্টার্টিংটা যদি আমরা শুরুটা ভালো করতে পারি তাহলে আমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। নিজেদের খেলা শেষ ৬ ওয়ানডের সবগুলো হেরেছে বাংলাদেশ। প্রথম ম্যাচের ভেন্যু প্রেমাদাসায় ১০ ম্যাচ খেলেও জয়টা এখনও অধরায় থেকে গেছে। পরিসংখ্যানটাও হতাশাজনক বাংলাদেশের জন্য। মুখোমুখি ৫৭ ম্যাচে ২২ জয়ের বিপরীতে পরাজয় ৪৩টি, আর লঙ্কানদের মাটিতে ২৪ ম্যাচের ২০টিতে হেরে মাত্র দুবার জিতেছে বাংলাদেশ। মমিনুর রিপন, এনটিভি স্পোর্টস ডেস্ক। ফুটবল। এএফসি নারী এশিয়ান কাপের বাছাই পর্বে উড়ন্ত সূচনা করা বাংলাদেশের সামনে এবার মিয়ানমার। গ্রুপের সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষকে হারাতে পারলে মূল পর্ব নিশ্চিত করা সম্ভব বলছেন দলের ফরওয়ার্ড শাহিদ আক্তার রিপা। কাল বাংলাদেশ সময় বিকেল ৩:৩০টায় শুরু হবে ম্যাচটি। কুশল ইয়াসির ডেস্ক রিপোর্ট। সি গ্রুপের লড়াইয়ে সবচেয়ে বড় পরীক্ষার মুখোমুখি আফ্রিদারা। র্যাঙ্কিংয়ের বিবেচনায় কিংবা অতীতের মুখোমুখি লড়াই সব দিকেই এগিয়ে মিয়ানমার। তবে সেসব ভাবছে না বাংলাদেশ। নিজেদের উপর রয়েছে পূর্ণ আত্মবিশ্বাস। কালকে ম্যাচ, তো আমরা ফাইটিং ম্যাচ, আমরা সবাই রেডি হয়ে নামবো ইনশাল্লাহ। আমরা চেষ্টা করব যে কালকের ম্যাচটা যেন উইন করতে পারি। তো আমাদের এটাই চেষ্টা যে কালকের ম্যাচটা উইন হলে ইনশাল্লাহ আমরা কোয়ালিফাই করতে পারবো। র্যাঙ্কিংয়ে মিয়ানমার ৫৫তম স্থানে, বাংলাদেশের অবস্থান সেখানে ১২৮তম। ৫ বছর আগে সবশেষ দেখায় মিয়ানমারের কাছে ৫-০ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। সেবারের মতো এবারও ম্যাচ ইয়াঙ্গুনের এই মাঠে। তবে এবার ভিন্ন গল্প লিখতে চায় টিম বাংলাদেশ। আমাদের মেয়েরা সবাই সুস্থ আছেন এবং আমাদের বড় ধরনের কোনো ইনজুরির সমস্যা নেই।
আগামীকালকের ম্যাচের প্ল্যান নিয়ে আমরা কাজ করার চেষ্টা করেছি। আমরা ওদের এগেনস্টে কীভাবে খেলবো, কোচ যেভাবে চেয়েছে মেয়েরা ওইভাবে করার চেষ্টা করেছে এবং ভালো করেছে আলহামদুলিল্লাহ, এবং আমরা আশা করছি মেয়েরা আমাদের হতাশ করবে না ইনশাআল্লাহ। বাহরাইনকে 7-0 গোলে হারিয়ে বাছাইয়ের যাত্রা শুরু করে বাংলাদেশ। অন্যদিকে মিয়ানমার তুর্কমেনিস্তানকে 8-0 ব্যবধানে গুড়িয়ে দিয়ে টেবিলের শীর্ষে রয়েছে। কুশল ইয়াসির, NTV স্পোর্টস ডেস্ক। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও শো আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।